সবাই কেমন আছেন? আজকে আমার গন্তব্য ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক গাজী কালু চম্পাবতীর মাজার। গাজী কালু চম্পাবতীর মাজার এমন এক স্থান যেখানে ইতিহাস কেবল অতীত হয়ে থাকে না, সে বর্তমানের ভেতর নিঃশব্দে নিঃশ্বাস নেয়। এখানে পা রাখলেই বোঝা যায় এটি কোনো সাধারণ মাজার নয়, এটি লোকজ সংস্কৃতি, বিশ্বাস, প্রেম ও প্রতিরোধের এক দীর্ঘ বহমান আখ্যান। এই আখ্যান লিখিত ইতিহাসের চেয়ে বেশি শক্তিশালী, কারণ এটি মানুষের মুখে মুখে বেঁচে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। নাম ছিল বাদশাহ শাহ সেকান্দার। তারা দুই ভাই, একজন পাতালপুরীর বাদশাহ জুলাস আর গাজী পরে আসছেন কালু, প্রথম আসছেন কালু আইসা তার বাড়িতে পালক ভাই হিসাবে পালিত হওয়ার পর গাজী আসছেন। গাজী আইসা দুই ভাই শেষমেশ লেখাপড়া শেষ করিয়া ইসলামের জন্য যুদ্ধ বাইরে হয়েছে মিশর থেকে, তারা এই পর্যন্ত পড়ছেন, তারা ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য উদ্দেশিত হয়েছে। মুকুট রাজা আর হচ্ছে চম্পাবতীর কাহিনীটা, ওই যুদ্ধটা হয়েছে, যুদ্ধ করছেন ইসলাম নিয়ে, যুদ্ধ করে মুকুট রাজার মেয়ে বিয়ে করছেন গাজী চম্পাবতীকে। আচ্ছা, এটা তো প্রসিদ্ধ একটা প্রেম কাহিনী, আমরা সবাই জানি। মানে 1 ঘন্টা না, একদিনও পারবো না, গাইতে গেলে 1 রাত পুরো লাগে। এটা সেই রাজার কি জায়গা? এটা হ্যাঁ, এটা রাজারই জায়গা। রাজার বাড়ি পিছনে যেটা বললেন যে পুকুরের ওই পাশে, হ্যাঁ, মুকুট রাজার বাবার বাড়ি, বাবা ছিল। আচ্ছা, কেউ বলে শ্রীরাম রাজা, কেউ বলে শ্রী রাজা। তার হচ্ছে সেনাপতি হচ্ছে এটা, হ্যাঁ, দক্ষিণা রায়। ও দক্ষিণা রায়, এইটা সেই কবর। আচ্ছা, এই যে আপনারা এই যে এখানে আছেন, আপনাদের তো কোনো সমস্যা হচ্ছে না? আমাদের কোনো সমস্যা হয় না, হবেও না ইনশাআল্লাহ। আমি 40 বছর ধরে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারা দেশে তো এখন উত্তাল একটা পরিবেশ, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে? আমাকে কোনো প্রবলেম নাই, আমরা কোনো রাজনৈতিক দলে নাই, যারা পাগল রাজনীতি কোনো রাজনৈতিক দলে নাই এবং কোনো উদ্ভিদও নাই। আমাদের কাছে কোনো অর্থও থাকে না। একদম একদম সুন্দর। এটা আমাদের অর্থ হয়েছে হাতে একটা লাঠি আর গলায় থাকে তপসি। এই ওরসটা কখন হয়? এটা ফাল্গুন মাসের লাস্ট বৃহস্পতিবার বড় উরুষ হয়, ভাদ্র মাসের লাস্ট বৃহস্পতিবার একটা উরুষ হয়, বছরে 2টা উরুষ, আর প্রতি বৃহস্পতিবার শুক্রবার জনসাধারণ ভিড় থাকে। গাজী কালুকে ঘিরে যে কাহিনী প্রচলিত আছে সেগুলোতে তিনি একাধারে যোদ্ধা, সাধক ও প্রতিরোধের প্রতীক। কথিত আছে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কখনো অস্ত্রে, কখনো বিশ্বাসে। তার জীবনকে ঘিরে যুদ্ধের গল্প আছে, আছে আত্মত্যাগের আখ্যান। আর চম্পাবতী, লোককথায় তিনি কেবল একজন মাত্র নারী নন, তিনি প্রেমের, সহমর্মিতার ও মানবিক সংবেদনার প্রতীক। গাজী কালুর কঠোর সংগ্রামী জীবনের পাশে চম্পাবতী যেন এক কোমল ছোঁয়া, যা শক্তিকে মানবিক করে তোলে। এই দুজনের সম্পর্ক ইতিহাসের কঠোর সূত্রে পুরোপুরি ধরা পড়ে না, ধরা পড়ে পালা গানে, ভান্ডারি গানে, লোককথায়। এখানেই এই মাজারের বিশেষত্ব, এটি লিখিত ইতিহাসের সীমা ভেঙে লোকজ সংস্কৃতির বিস্তৃত স্মৃতির পরিসর হয়ে দাঁড়িয়েছে। প্রায় 70,000 বাঘ মারিয়ে ফেলাইছিল ইনি। হ্যাঁ, উনি 40 সালের ভাত খেতেন, একটা মোষ খেতেন দৈনিক, এই জন্যই কবর এত বড়। উনি বাবা, উনি দেও না কইলাম কি রাক্ষসের মতো। উনি 40,000 বাঘ মারিয়ে ফেলাইছিলেন, আবার এই বাঘ জিন্দা করতে হয়েছে। গাজীর প্রথম সেনাসৈন্য ছিল বাঘ, তারপর হয়েছে পরি, এরপর যুদ্ধের পর হয়েছে মানুষ। এই জন্য সুন্দরবন ঢুকতে হইলে এখন যে কোনো ঢুকুক সিন্নি না দিয়া সুন্দরবনে ঢুকতে পারে না। কূপ ছিল, রাজার যে কূপ ছিল সেটা এখানে না, কিন্তু ওই জায়গায় না। হ্যাঁ, বনবিবির সাথে তো একটু রিলেটেড ছিল। বনবিবির লাগে রিলেটেড আছে, পাতালপুরীর লাগে রিলেটেড আছে। ওনার ভাই পাতালপুরীর বাদশা, ওনার বড় ভাই পাতালপুরীর বাদশা জুলাস। আর মুকুট রায়ের হচ্ছে ওই যে ঝিকর গাছা, তাই তো? মুকুট রাজের রাজ ঝিকর গাছা। এই জায়গায় এই বাড়ির পাশে নদী ছিল, কহার নদী। এই পাশে হ্যাঁ, ওই হরিহর নদী না? তখনই কি চম্পাবতীকে দেখে? হ্যাঁ, আহা, ইতিহাস আছে বহু, ইতিহাসটা পালা পালা কবে কবে হয় এখানে? এটা ওই যদি পুরুষের সময় আসেন তা শুনতে পারেন ক্লিয়ার পালা। আচ্ছা আচ্ছা। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়ে এর নিস্পৃহ সৌন্দর্য। কোনো আড়ম্বর নেই, নেই কোনো জাঁকজমকপূর্ণ নির্মাণ, অথচ এই সরলতার মধ্যেই এক গভীর নান্দনিকতা। সময়ের ক্ষয়ে পড়া দেওয়াল, বহু পায়ের চলাচলে মিশ্র হয়ে যাওয়া মেঝে, সবকিছু মিলিয়ে মনে হয়
এই স্থানটি মানুষ নিজেই তৈরি করেছে। প্রতিটি দাগ, প্রতিটি চিহ্ন যেন এক একটি অদৃশ্য প্রার্থনার ছাপ। এখানকার নীরবতা খুব আলাদা। এটি নিঃশব্দ নয়, বরং শব্দহীন গুঞ্জন। বাতাসে ভেসে থাকে ইতিহাসের দীর্ঘশ্বাস, গাছের পাতায় পাতায় আটকে থাকে অতীতের কথা। এই পরিবেশ মানুষকে ধীরে ধীরে নিজের ভেতরের দিকে ফিরিয়ে আনে। গাজী কালু চম্পাবতীর মাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর অসাম্প্রদায়িক চরিত্র। এখানে এসে ধর্ম পরিচয় গৌণ হয়ে যায়। মানুষ এখানে আসে বিশ্বাস নিয়ে। মুসলিম, হিন্দু সব সম্প্রদায়ের মানুষ এখানে মানত করে, দোয়া করে, নীরবে মাথা নোয়ায়। এই সহ অবস্থানই প্রমাণ করে লোকজ আধ্যাত্মিকতা কতটা মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক। এখানে ধর্ম কোনো কঠোর বিধান হয়ে ওঠে না, বরং মানুষের দৈনন্দিন দুঃখ, আশার, চাওয়ার সঙ্গে মিশে যায়। এই কারণে মাজারটি কেবল ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি সামাজিক মিলনভূমি, যেখানে মানুষের অন্তর্গত ভয়ের সঙ্গে বিশ্বাস মুখোমুখি দাঁড়ায়। তুলে স্মরণ করেন, ওই বিপদ থেকে মুক্তি হয়েছেন সাথে ওনাকে জিন্দাবীর বলা হয়। আর কারণ আছে, খিজির আলাহ সালাম ওনার ওস্তাদ। খিজির আলাহ সালাম দোয়া করছিল, আমি জীবনে কোনোদিন সংসার করিনি, এই আমার সন্তান। আল্লাহ, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকি আমার ভক্তকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পারমিশন দিচ্ছে, এই জন্য তাকে জিন্দাউলি বলা। গাজী কালু চম্পাবতীর মাজার ঝিনাইদহ অঞ্চলের লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই মাজারকে ঘিরে গড়ে উঠেছে গান, গল্প, পালা, খান। স্থানীয় মানুষদের স্মৃতিতে এটি একটি জীবন্ত সত্তা। ইতিহাসবিদদের চোখে এটি হয়তো পূর্ণাঙ্গ প্রামাণ্য দলিল নয়, কিন্তু সাংস্কৃতিক গবেষকের কাছে এটি একটি অমূল্য ক্ষেত্র, যেখানে লোকবিশ্বাস ও ইতিহাসের সংযোগ স্পষ্ট। এই মাজার আমাদের স্মরণ করিয়ে দেয়, ইতিহাস শুধু ক্ষমতাবানদের নয়, ইতিহাস সাধারণ মানুষেরও। যেসব মানুষ বইয়ের জায়গা পায় না, তাদের বিশ্বাস, তাদের প্রেম ও লড়াই এই ধরনের স্থানেই রয়ে যায়। আজ এই মাজার সময়ের ভারে ক্ষয়প্রাপ্ত। এর প্রয়োজন যতটা সংস্কারের, তার চেয়ে বেশি প্রয়োজন সচেতন সংরক্ষণের। অতিরিক্ত আধুনিকায়ন এর ঐতিহাসিক চরিত্র নষ্ট করতে পারে, বরং প্রয়োজন গবেষণাভিত্তিক সংরক্ষণ, যাতে এই স্থাপত্য, লোককথা ও সাংস্কৃতিক স্মৃতি অক্ষুণ্ণ থাকে। গাজী কালু চম্পাবতীর মাজার থেকে ফিরে এলে মনে হয় কিছু স্থান মানুষকে বদলে দেয়, শব্দে নয়, নীরবতায়। এখানে ইতিহাস শেখায় বিনয়, বিশ্বাস শেখায় সহনশীলতা, আর প্রেম শেখায় মানবিকতা। এই মাজার তাই কেবল অতীতের স্মারক নয়, এটি বর্তমানের ভেতর দিয়ে দাঁড়িয়ে থাকা এক নীরব শিক্ষক, যে ধীরে ধীরে মানুষের ভেতরে প্রশ্ন জাগায়, আমরা কি রেখে যাচ্ছি সময়ের জন্য?